ভারতের বিশাল গণতন্ত্রের হৃৎপিণ্ডটা আসলে কোথায় ধরকায়? দিল্লিতে নাকি রাজ্যের রাজধানীতে? না, আসল স্পন্দনটা বোঝা যায় তৃণমূল স্তরে। আসুন, এই স্পন্দনটা বুঝতে আমরা বড়বাণী বিধানসভা কেন্দ্রকে একটা আতশকাচের নিচে রাখি। এখানকার তথ্য আর পরিসংখ্যান বিশ্লেষণ করে আমরা শাসনের একটা নতুন রূপরেখা খোঁজার চেষ্টা করব। আমাদের এই পুরো বিশ্লেষণটা ৬টা ধাপে এগোবে। আমরা একদম মাটির বাস্তব পরিস্থিতি বোঝা থেকে শুরু করে ধীরে ধীরে একটা সম্ভাব্য সমাধানের দিকে যাব। তো চলুন শুরু করা যাক বড়বাণীর মাটি আর মানুষকে দিয়ে, কারণ যে কোনো জায়গার রাজনীতি বুঝতে হলে আগে তার ভৌগোলিক আর সামাজিক প্রেক্ষাপটটা বোঝা খুব জরুরি। বড়বাণীকে যদি দেখেন, এটা ঠিক দক্ষিণবঙ্গের শিল্প আর কয়লা খনি অঞ্চলের একেবারে কেন্দ্রবিন্দুতে রয়েছে। এখানকার মানুষের জীবন, জীবিকা সবকিছুই যেন এই অঞ্চলের শিল্পের ওঠাপড়ার সাথে ওতপ্রোতভাবে জড়িয়ে আছে। এখানকার জনসংখ্যার গঠনটা বেশ ইন্টারেস্টিং। দেখুন, এটা একটা হিন্দু গরিষ্ঠ এলাকা তো বটেই, কিন্তু তার মধ্যে তপশিলি জাতি আর উপজাতির একটা বড় অংশ রয়েছে। এই যে সামাজিক বিন্যাস, এটাই কিন্তু এখানকার রাজনৈতিক সমীকরণকে অনেকটাই নিয়ন্ত্রণ করে। একটা সময় ছিল যখন এই অঞ্চলের কয়লা আর ইস্পাত শিল্পই ছিল এখানকার অর্থনীতির মূল ভিত্তি, কিন্তু সেই শিল্প এখন ধুঁকছে, আর তার সরাসরি প্রভাব পড়ছে মানুষের জীবনে। কাজের সুযোগ কমছে, বেকারত্ব বাড়ছে, বহু পরিবার পেটের দায়ে এলাকা ছাড়তেও বাধ্য হচ্ছে। 14.5%। ভাবুন একবার, 2023-এ খুচরো চালের দাম এই হারে বেড়েছে। এই সংখ্যাটা আসলে একটা বিরাট আঘাত, বিশেষ করে দিনমজুর বা ছোট কৃষকদের জন্যে। মুদ্রাস্ফীতির এই চাপ তাদের দৈনন্দিন জীবনকে আরও অনেক বেশি কঠিন করে তুলেছে। তো অর্থনীতির এই ছবিটা তো আমরা দেখলাম, এবার চলুন রাজনীতির ময়দানে কি হচ্ছে সেটা একটু দেখি। গত নির্বাচনের ফলাফল বিশ্লেষণ করলেই কিন্তু পরিষ্কার বোঝা যাবে যে বড়বাণীর হাওয়া কোন দিকে বইছে। 2016 আর 2021 এই দুটো নির্বাচনের ফলাফলের দিকে তাকালে একটা খুব বড় পরিবর্তন চোখে পড়ে। হ্যাঁ, আসনটা তৃণমূল কংগ্রেস ধরে রেখেছে ঠিকই, কিন্তু বিরোধী শিবিরের ছবিটা পুরোপুরি পাল্টে গেছে। বামেদের ভোট কমেছে আর প্রধান প্রতিপক্ষ হিসেবে উঠে এসেছে বিজেপি। বিজেপির ভোট শেয়ারে এই যে একটা বিশাল লাভ, প্রায় 23% পয়েন্টের বৃদ্ধি, এটা কিন্তু পরিষ্কার বলে দিচ্ছে যে বড়বাণী আর কারোর একার গড় নয়। এখানকার নির্বাচনী লড়াইটা এখন অনেক বেশি প্রতিদ্বন্দ্বিতামূলক। তাহলে মানুষের মনে এই যে একটা বদলের হাওয়া, এর পেছনের কারণটা কি? কারণটা হলো শাসনের ঘাটতি। চলুন এবার সেই মূল কারণগুলো আর পদ্ধতিগত ব্যর্থতাগুলো দেখি, যা বর্তমান শাসকের বিরুদ্ধে মানুষের মনে ক্ষোভ তৈরি করছে। ভোটারদের এই যে এত ক্ষোভ, এর আসল কারণটা কি? উত্তরটা কিন্তু লুকিয়ে আছে কয়েকটা খুব গুরুত্বপূর্ণ অভিযোগের মধ্যে। আসুন এবার সেই অভিযোগগুলো এক এক করে খতিয়ে দেখা যাক। কাটমানি মানে সরকারি প্রকল্পের টাকা পাওয়ার জন্য বেআইনি কমিশন দেওয়া, শিক্ষক নিয়োগে দুর্নীতি, ভোটের পরে হিংসার ভয়, রাস্তার বেহাল দশা আর রেশনের নিম্নমানের চাল পাওয়া, এইগুলো শুধু অভিযোগের একটা তালিকা নয়। এগুলোই হলো সেই কারণ যার জন্য সাধারণ মানুষের শাসন ব্যবস্থার ওপর থেকে বিশ্বাসটা একটু একটু করে ক্ষয়ে যাচ্ছে। সূত্র থেকে পাওয়া এই একটা কথাই কিন্তু কাটমানি সমস্যার গভীরতাটা বুঝিয়ে দেয়। ভাবুন, মানুষের ভালোর জন্য যে টাকা আসছে, সেই টাকাই তাদের থেকে কেড়ে নেওয়া হচ্ছে। এটা শুধু দুর্নীতির বিষয় নয়, এটা মানুষের আত্মসম্মানের ওপর একটা বড় আঘাত। যে কোনো গণতান্ত্রিক ব্যবস্থায় নাগরিকদের এই প্রাথমিক মর্যাদা রক্ষা করা এবং এই ধরনের বিষয় নিয়ে খোলাখুলি আলোচনা করার পরিবেশ তৈরি করাটা একটা সাংবিধানিক দায়িত্বের মধ্যেই পড়ে। তো এই যে একটা অসন্তোষ তৈরি হয়েছে, এটাকে কাজে লাগিয়ে কিভাবে এগোনো যেতে পারে? চলুন এবার একটা কৌশলগত পরিকাঠামো দেখা যাক, যা দিয়ে ক্ষমতাসীনদের চ্যালেঞ্জ জানানো সম্ভব। এই কৌশলটা 4টে স্তম্ভের ওপর দাঁড়িয়ে আছে, যার নাম দেওয়া হয়েছে চতুর্মুখ মতবাদ। শিব, বিষ্ণু, ব্রহ্মা, দুর্গা, এই 4টে মুখ আসলে প্রচারের 4টে ভিন্ন কিন্তু খুব জরুরি দিককে তুলে ধরে। প্রথম মুখ শিব, মানে আগ্রাসন। এর লক্ষ্য হল সরাসরি আক্রমণ করা। দুর্নীতি, কাটমানি আর আইন শৃঙ্খলার মতো বিষয়গুলোতে শাসকের দুর্বলতাগুলোকে মানুষের সামনে তুলে ধরা এবং তার জবাবদিহি চাওয়া। দ্বিতীয় মুখ হল বিষ্ণু, মানে স্থিতিশীলতা। এখানে জোর দেওয়া হচ্ছে কেন্দ্রীয় সরকারের প্রকল্পগুলোর ওপর, যেমন পাইপলাইনের মাধ্যমে জল বা আয়ুষ্মান ভারতের মতো প্রকল্পগুলো কতটা নির্ভরযোগ্য সে বার্তাটা মানুষের কাছে পৌঁছে দেওয়া। আর সাথে নির্বাচনের সময় নিরাপত্তার আশ্বাস দেওয়া। কৌশল তো হল, কিন্তু শুধু কথায় তো আর পেট ভরে না।
আসল পরিবর্তন আসে কাজের মাধ্যমে। তাই এবার শুধু প্রতিশ্রুতি নয়, একটা নকশা শাসন পরিকল্পনার দিকে নজর দেওয়া যাক, যেখানে নির্দিষ্ট উন্নয়নমূলক প্রকল্পের কথা বলা আছে। এই তালিকাটা দেখুন, এখানে শুধু বড় বড় কথা নেই। প্রত্যেকটা প্রকল্পের জন্য নির্দিষ্ট বাজেট, সময়সীমা আর সবচেয়ে জরুরিভাবে কতগুলো নতুন চাকরি তৈরি হবে তার একটা স্পষ্ট লক্ষ্যমাত্রা দেওয়া আছে। এগুলো শুধু ইট সিমেন্টের নির্মাণ নয়, এগুলো বড়বাণীর ভবিষ্যতের জন্য একটা বিনিয়োগ। 100%, মানে আগামী 2 বছরের মধ্যে প্রত্যেকটা বাড়িতে পাইপলাইনের মাধ্যমে পরিশ্রুত জল পৌঁছে দেওয়া। এটা শুধু একটা সংখ্যা নয়, এটা প্রত্যেকটা পরিবারকে একটা স্বাস্থ্যকর আর সম্মানজনক জীবন দেওয়ার প্রতিশ্রুতি। সবশেষে আসুন দেখি, এই যে তথ্যনির্ভর একটা কৌশল তৈরি করা হলো, সেটাকে কিভাবে মানুষের মর্যাদা আর সার্বিক উন্নয়নের লক্ষ্যের সাথে মেলানো হয়েছে। এই পরিকল্পনাটা খুব পরিষ্কারভাবে দেখাচ্ছে যে একটা সফল প্রচারের জন্য সমাজের বিভিন্ন অংশের মানুষের নির্দিষ্ট চাহিদাগুলো বুঝতে হয়। তবে মানুষের কাছে পৌঁছানোর এই প্রক্রিয়ায় তাদের ব্যক্তিগত তথ্যের সুরক্ষাও কিন্তু সমান গুরুত্বপূর্ণ। ভারতের নতুন তথ্য সুরক্ষা আইন অনুযায়ী মানুষের ব্যক্তিগত গোপনীয়তা এবং সম্মতিকে সম্মান করা যে কোনো জনকেন্দ্রিক কৌশলের মূল ভিত্তি হওয়া উচিত। সবশেষে এই রিপোর্টের সবচেয়ে জরুরি পরামর্শটা হল প্রার্থী নির্বাচন। একজন স্বচ্ছ ভাবমূর্তির প্রার্থী, যার সাথে এলাকার মানুষের, বিশেষ করে আদিবাসী বা শ্রমিকদের একটা গভীর যোগাযোগ আছে, তিনিই পারেন সমস্ত কৌশলকে ভোটে রূপান্তরিত করতে এবং মানুষের আসল বিশ্বাসটা অর্জন করতে। তাহলে শেষ প্রশ্নটা এটাই দাঁড়ায়, তথ্য, পরিসংখ্যান আর কৌশলের ওপর ভিত্তি করে তৈরি করা এমন একটা রূপরেখা কি সত্যি শাসন ব্যবস্থাকে পুনরুদ্ধার করতে পারে? মানুষের হারানো বিশ্বাস কি ফিরিয়ে আনা সম্ভব? বড়বাণীর ভবিষ্যৎ আর হয়তো বৃহত্তর অর্থে আমাদের গণতন্ত্রের ভবিষ্যৎও এই প্রশ্নগুলোর উত্তরের মধ্যেই লুকিয়ে আছে।